আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। স্বাস্থ্য খাতে ১ লাখ জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জ্বালানি সাশ্রয়ে সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও পাঠদানের চিন্তা ভাবনা করা হচ্ছে, বললেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দেশে বাড়ছে শিশুদের হামের সংক্রমণ, টিকাদানে ঘাটতি আর অপুষ্টি প্রাদুর্ভাবের প্রধান কারণ, বলছেন বিশেষজ্ঞরা। পতিত স্বৈরাচার সরকার ইতিহাস বিকৃত করেছিল, জাতিকে স্বাধীনতার ঘোষণার ইতিহাস জানতে দেয়া হয়নি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা শুরু। সিটি কর্পোরেশনের আয়োজনে মেলায় অংশ নিয়েছে ঢাকা ও চট্টগ্রামের শতাধিক প্রকাশনা সংস্থা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করল চীনের দুটি কন্টেনারবাহী জাহাজ। এবং এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য খাতে আরও ডাক্তার, নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হবে। তিনি জানান, স্বাস্থ্য খাতে ১ লাখ জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আজ জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে বিধি ৭১-এর সংসদ সদস্য কামরুল হাসানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর। এর আগে বিকেলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে উপস্থিত আছেন। অধিবেশনের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও জুলাই যোদ্ধাদের কল্যাণে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, বঞ্চিত মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, বর্তমান সরকার প্রমাণ করেছে এই সরকার কৃষক প্রেমী, দেশ উন্নয়নের সরকার। তিনি জানান, সরকার ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, সরকার আগামী বছর সারা দেশে ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা সংসদকে জানান, ভবিষ্যতে আলাপ আলোচনার ভিত্তিতে ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের এক নোটিশের বিষয়ে বিবৃতিতে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি জানান, নদী ভাঙন থেকে নোয়াখালীর হাতিয়াকে রক্ষায় ৮০০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়ার পর্যন্ত সংসদের অধিবেশন চলছিল। জ্বালানি সাশ্রয়ে সারা দেশে স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও পাঠদানের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি আজ সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এমন পরিকল্পনা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ে স্কুলগুলোতে ৫ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রেখে অন্তত ৩ দিন অনলাইনে ক্লাস চালু রাখা হবে। আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজ এ উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডে। আমাদের মন্ত্রণালয় থেকে
তারপরে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এছাড়া সচিবালয়ে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, গত ২৪ ঘন্টায় সারা দেশ থেকে ৮৭,৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ৩০শে মার্চ ২০২৬ আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল ৮৭,৭০০ লিটার। এর মধ্যে ডিজেল ৬৭,৪০০ লিটার, অকটেন ৬,৪৪৪ লিটার, পেট্রোল ১৩,৮৫৬ লিটার। অর্থাৎ গতকালকের ফিগারটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট অভিযান ৩,৫৫৯, মামলার সংখ্যা হয়েছে ১২৪৪, সর্বমোট অর্থদণ্ড হয়েছে ৮৪,৫১,০০০, কারাদণ্ড দেয়া হয়েছে ১৯ জনকে। এর বাইরে আমি যদি অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধারের টোটাল পিকচারটা বলি, এ যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে ২,০৭,৩৬৫ লিটার, অকটেন ২৮,৯৩৮ লিটার, পেট্রোল ৬০,০০২ লিটার, অল টুগেদার ২,৯৬,৩০৫ লিটার। আমি এটা দিয়ে দেব। আচ্ছা, ৩০ মার্চ শুধু গতকালকে যে অভিযান হয়েছে তার মধ্যে ৩৯১টা অভিযান আমরা সারা দেশে পরিচালনা করেছি। গতকাল মামলা হয়েছে ১৯১টি, অর্থদণ্ড হয়েছে ৯,৩৫,০৭০ টাকা, কারাদণ্ড হয়েছে একজনের ২ বছর সাতক্ষীরাতে, একজনের ১ বছর চাঁদপুরে, একজনের ১ মাস গাজীপুরে। এ হচ্ছে আমার অভিযানের মোটামুটি মূল চিত্রটা। আর গতকাল আমি আপনাদেরকে আমরা সারা দেশে ফিলিং স্টেশন, আমরা তো বলেছি যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পাশাপাশি সারা দেশে অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়ে আমরা ট্যাগ অফিসার নিয়োগ করেছি। দেশে ক্রমেই বাড়ছে শিশুদের হামের সংক্রমণ। গত বছরের তুলনায় এবছরের প্রথম ৩ মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৭৫ গুণ। বিশেষ করে ঢাকা ও রাজশাহী বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। ইতোমধ্যে হামের উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত ৪১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি আর অপুষ্টি এই হঠাৎ প্রাদুর্ভাবের প্রধান কারণ। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। যে হামরোগ প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল, সেই হামই এখন মহামারী আকারে চোখ রাঙাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের প্রথম ৩ মাসই হাম শনাক্ত হয়েছে ৬৭৬ শিশুর শরীরে, অথচ গত বছরে এই সময়ে আক্রান্ত ছিল মাত্র ৯ জন। জ্বর, কাশি সহ বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুরা। সন্তানের কষ্টের কথা জানালেন বাবা মা সহ স্বজনরা। ওর হাম ছিল, তারপর জ্বর, ঠান্ডা, কাশি এরকম ছিল। হসপিটালে রাখছিলাম ৩ দিন, পরে আবার এখানে আসছি, এখানে আজকে 7 দিন, আজকে রিলিজ দিয়ে দিচ্ছে আর কি। ফার্স্টে আমার বাচ্চার ছিল জ্বর ১০৪, ১০২, এর নিচে নামে নাই। পরে আমরা দিছিলাম, মেডিসিন দিছি, তারপরও কোনো পরিবর্তন বুঝি না। তারপর আমরা হসপিটালে আসছি ডক্টর দেখাইতে, তারপর তারা বলছে ভর্তি হইতে। পরে ভর্তি হওয়ার পরে আর কি তারপরের দিন সকাল থেকে আস্তে আস্তে আমার মেয়ের সমস্যাটা দেখা দিতেছে। হাম মোটামুটি ভালোই সার্ভিস আমরা করছি, ডক্টর ভালোই কেয়ারফুল দিচ্ছে। এখন বাবুর আগের তুলনায় অনেকটাই বেটার ফিল মনে করছি। এদিকে সংক্রমণের শীর্ষে ঢাকা বিভাগ, যেখানে মোট রোগীর ৩৬% বেশি হামে আক্রান্ত। বিশেষজ্ঞরা ৬টি প্রধান কারণ চিহ্নিত করেছেন: টিকাদান কর্মসূচিতে ঘাটতি, সঠিক সময়ে রোগ শনাক্ত না হওয়া এবং স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণে নিয়মিত ইমিউনাইজেশন বাধাগ্রস্ত হয়েছে। শিশু হাসপাতালের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করা হচ্ছে, আলাদা ওয়ার্ড করা হয়েছে, আইসোলেশন করা হয়েছে। আমরাও পর্যাপ্ত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরা ট্রাই করতেছি এবং বাচ্চাদের যাতে পরিপূর্ণ সেবা পায় এজন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এবং পর্যাপ্ত ফলো আপের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় টিকাদান পরামর্শক দল বা নাইগেট হামের টিকার বয়স কমিয়ে ৬ মাসে নামানোর সুপারিশ করেছে। ৬ মাসের উপরের বাচ্চাদেরও তো হাম হচ্ছেই, তো তার জন্য আমাদের টিকার স্কেডিউলটা কিন্তু আমাদের ৯ মাসের পর থেকে। এটার কারণ আমরা টিকাগুলোকে কিন্তু আমরা WHO-র কাছ থেকে চেয়ে আমরা টিকা নিয়ে আসতাম এবং তারপরে দিতাম। এবং আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু এমন একটি দেশ যেখানে দ্য সাকসেস অফ EPI, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যেটা
ইপিআই এর কিন্তু সাকসেস সবচেয়ে ভালো। নিয়মিত টিকাদানে 15 মাসের মধ্যে 2 ডোজ টিকা নিশ্চিত করার পাশাপাশি এখন জোর দেওয়া হচ্ছে আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেশন ও বিশেষায়িত চিকিৎসার উপর। নিউট্রিশনালি আপনার বাচ্চা ঠিক কিনা, আপনার বাচ্চার খাবারটা ঠিক হচ্ছে কিনা, প্রোটিন ভালো পাচ্ছে কিনা, আপনার বাচ্চা সুষম খাদ্য ভালো পাচ্ছে কিনা, সেই জিনিসটা আপনার দেখতে হবে। অবশ্যই সিজনাল, কারণ এই সময়টার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শুরু হওয়ার কথা এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত, এবং এই সময় কিন্তু ভাইরাসের আক্রমণের সময়টা কিন্তু চলে এসছে এখন এই বসন্তকালের সময় থেকে আরম্ভ করে। সময়মতো টিকা আর সঠিক পুষ্টি পারে শিশুদের এই মরণঘাতী রোগ থেকে রক্ষা করতে। সংশ্লিষ্টদের কড়া নজরদারি ও দ্রুত টিকাদানই এখন সময়ের দাবি। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পতিত স্বৈরাচার ইতিহাস বিকৃত করেছিল, স্বাধীনতার ঘোষণার ইতিহাস জানতে দেয়া হয়নি। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন। স্বাধীনতার ঘোষণা ও রণাঙ্গনের জিয়া শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ড্যাব। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ইশরাক হোসেনও এতে অংশ নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 1971 সালের 25শে মার্চ পর্যন্ত রাজনৈতিক নেতারা জাতীয় জীবনে নেতৃত্ব দিলেও পরের সময়টা আবর্তিত হয়েছে শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে। তিনি বলেন, 1971-এর 25শে মার্চ থেকে 10ই এপ্রিল সময়কালের ইতিহাস গভীরভাবে জানতে হবে। 25শে মার্চ থেকে 10ই এপ্রিলের ইতিহাসকে আমাদের বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের সকল সৈনিকদের, নেতাদের আরো গভীরভাবে পাঠ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের হাজির করতে হবে। ইতিহাসের এই ধরনের অনালোকিত অংশকে আলোকের পাদপীঠে নিয়ে আসার জন্য ভবিষ্যতে অব্যাহত উদ্যোগ রাখবেন। শহীদ রাষ্ট্রপতির মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, বিদ্রোহ, 7ই নভেম্বরে তার বিপ্লব ও সংহতি দিবসের ডাক, 79-তে তার বহুদলীয় পার্লামেন্ট নির্বাচন, 91-তে বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনকে অতিক্রান্ত করে দেশনায়ক তারেক রহমানের গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আবার প্রধানমন্ত্রী হওয়া, এই সব কিছুর মধ্যে নিহিত আছে এই দেশের মালিক সকলের এবং সকল মালিকের এবং সকল দলের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার একমাত্র দক্ষতা এবং যোগ্যতা রাখে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সে কারণেই শহীদ জিয়ার যুদ্ধের দেশপ্রেম আর দেশে সকল দলকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেতনা, এই দুই একই মুদ্রার রিপিট এবং একে অপরের অনিবার্য অংশীদার। চট্টগ্রামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে স্বাধীনতা বইমেলা। বিকেলে স্থানীয় জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম প্রাঙ্গণে 19 দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেলায় অংশ নিয়েছে ঢাকা ও চট্টগ্রামের শতাধিক প্রকাশনা সংস্থা। আয়োজকরা আশা করছেন এই বইমেলা চট্টগ্রামের লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলায় পরিণত হবে। আইমন ইমার প্রতিবেদন। স্বাধীনতার মাসে বীর চট্টলার জ্ঞান পিপাসু পাঠকদের জন্য আবারও দুয়ার খুলল প্রাণের মেলা। লাল সবুজের পতাকায় সেজেছে জিমনেশিয়াম মাঠের বিশাল প্রাঙ্গণ। আজ বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা বইমেলা 2026-এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে তিনি এই 19 দিনব্যাপী উৎসবের সূচনা করেন। উদ্বোধনী বক্তব্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে এবং তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিকতা জাগিয়ে তুলতে বই মেলার কোনো বিকল্প নেই। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে বই তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। যে বধ্যভূমিতে যারা প্রকৃতভাবে শহীদ হয়েছে সেই নামগুলো দিলে আমরা সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটা আমরা সংরক্ষণ করতে পারি। আমি বলেছিলাম অন্য যেসব জায়গায় মুক্তিযোদ্ধাদের স্মৃতি রয়েছে সেসব জায়গা যাতে আমরা সংরক্ষণ করতে পারি সে ব্যাপারে আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, আমি আজকে এখানে আপনাদের 3 জন মুক্তিযোদ্ধাকে দায়িত্ব দিচ্ছি, আপনারা এই কাজগুলো একটু করবেন যাতে করে আমরা চট্টগ্রাম শহরে অন্ততপক্ষে আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যাতে তুলে দিতে পারি।
উদ্বোধনের পরপরই পাঠক ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। এবারের বইমেলা গতবারের তুলনায় আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে। জিমনেশিয়াম মাঠে মোট 129টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, এর মধ্যে 35টি ডাবল এবং 94টি সিঙ্গেল স্টল। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে মোট 112টি প্রকাশনা সংস্থা এ মেলায় অংশ নিচ্ছে। এবার বিভিন্ন স্কুলের মধ্যে যেগুলো ইনফর্ম করে বইমেলার জন্য বাচ্চারাও আসতেছে, উদ্যোগ হচ্ছে, বাবা মারার সাথে তারা ইচ্ছা পোষণ করছে বাচ্চাদেরকে নিয়ে আসবে। পরিস্থিতি সব দিক ঠিক আছে, আশা করা যায় এবার ভালো বইমেলা আরো ভালো হতে পারে আমাদের। এখানে আমি অনেক স্টল ঘুরেছি, এখানে আমি আমার পছন্দের মতো অনেক বই পেয়েছি। আমরা আমাদের রহস্যময় বই পেয়েছি, বিজ্ঞানের বিষয় নিয়ে বই পেয়েছি, তথ্য বিষয়ে বই পেয়েছি। ইন্টারনেটের যে মিসইউজ, মোবাইলের মিসইউজ, সেই ডিভাইসগুলো থেকে তাদেরকে সরিয়ে বইতে আনতে হবে। সেই কারণে আমরা চাচ্ছি যে শিশুদের বইমুখী করা। বইমেলায় এসে খুবই ভালো লাগছে। আজকে আমাদের অনুষ্ঠান, এখানে আমরা খুবই মজা করছি, বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আসছি। সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, বইমেলা কখন আসবে। আর ভালো লাগতেছে, এখানে প্রোগ্রাম করতে পারছি। এদেশে যদি শিক্ষার বিকাশ ঘটাতে হয় তাহলে বাচ্চা শিশু থেকেই আপনার শিশুদেরকেই পড়ালেখার প্রতি শিক্ষার প্রতি, পড়ালেখা বলতে শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে। নির্বাচন 21শে ফেব্রুয়ারি এত ঝামেলা কারণ আমরা বইমেলা পাইনি, মনে হয়েছিল এবার পাওয়া যাবে না, কিন্তু আমি ভগবানের ভরসা এবার পাওয়া গেল। আমার ভ্রমণ কাহিনী বই নেওয়ার ইচ্ছুক ছিল, আমি নিয়েছি একটা, এই বইটাই নিয়েছি আমি। দেশ জাতি মনন গঠনের জন্য যে প্রজ্ঞার দরকার সেটা প্রকাশনার মাধ্যমে হয়ে থাকে। এই জন্য আমরা আমাদের প্রকাশনার থেকে সবসময় আমার মাথায় রাখি এমন বই প্রকাশ করব যেটার দ্বারা আমাদের প্রজন্মরা পাঠ করে তাদের জ্ঞান লাভ করবে, তারা তাদের মন মেধা বিকাশ হবে এবং তারা লব্ধ জ্ঞান থেকে তারা আমাদের দেশকে এগিয়ে নেবে, আমাদের দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। 19 দিন ব্যাপী এই বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আর ছুটির দিনে মেলা শুরু হবে সকাল 10টায়, চলবে রাত 9টা পর্যন্ত। বইমেলার মঞ্চে প্রতিদিন রবীন্দ্র নজরুল উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, শিশু উৎসব সহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। পাঠকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা ও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী 18 এপ্রিল পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামের জিমনেশিয়াম মাঠের এই বইমেলা চট্টগ্রামের লেখক, পাঠক ও প্রকাশকদের এক নতুন মিলন মেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে ঘটল নতুন ঘটনা। দ্বিতীয় প্রচেষ্টায় এই প্রণালী অতিক্রম করেছে চীনের দুটি কন্টেনারবাহী জাহাজ। এদিকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরও জটিল আকার নিচ্ছে। মেম আক্তারের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী চীনের দুটি কন্টেইনারবাহী জাহাজ দ্বিতীয় প্রচেষ্টায় সফলভাবে এই প্রণালী অতিক্রম করেছে। প্রথমবার যাত্রা শুরু করেও মাঝপথ থেকে ফিরে আসার পর সোমবার তারা পুনরায় যাত্রা করে পারস্য উপসাগর পেরিয়ে উন্মুক্ত সমুদ্রে প্রবেশ করে। বিশ্লেষকদের মতে চলমান উত্তেজনা শুরুর পর ইরানি পতাকাবাহী জাহাজ ছাড়া এই প্রথম কোনো কন্টেনার জাহাজ এই পথ অতিক্রম করল। বর্তমানে ইরান কার্যত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য সীমিত জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীনা জাহাজের নিরাপদ পারাপার চীন ও ইরানের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক দিক নির্দেশ করছে। এদিকে
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানকে ঘিরে সামরিক কৌশল পুনর্বিবেচনা করছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিয়েই সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তাদের লক্ষ্য ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা এবং পরবর্তীতে কূটনৈতিক চাপ বাড়ানো। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছে ইরান। দেশটির মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন কোনো সংলাপে বসেনি তেহরান। অন্যদিকে হোয়াইট হাউস বলছে আলোচনা এগোচ্ছে, যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। এর মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের তথ্য অনুযায়ী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এয়ারবর্ন ডিভিশনের সদস্যরা ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলে পৌঁছাতে শুরু করেছে। গত সপ্তাহেই প্রায় ২৫০০ মার্কিন মেরিন সদস্য ওই অঞ্চলে পৌঁছেছে। যদিও এখনও সরাসরি ইরানের ভেতরে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে এই মোতায়েন জোরদার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা খার্গ আইল্যান্ড দখলের চেষ্টা কিংবা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেও এই বাহিনী ব্যবহার করা হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক টানাপোড়েন মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতেও। মিম আক্তার, ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রায় অর্ধেকের বেশি লক্ষ্য অর্জিত হয়েছে, তবে এটি কখন শেষ হবে সে সম্পর্কে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি। নেতানিয়াহু মার্কিন কনজারভেটিভ সম্প্রচার মাধ্যম নিউজ ম্যাচকে বলেছেন, এই যুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাজারো সদস্যকে হত্যা করা সহ বিভিন্ন লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শিল্প ও অস্ত্র উৎপাদনকে প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এদিকে ইরান সোমবার দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেল বোঝাই একটি বিশাল জাহাজে হামলা করলে এটিতে আগুন ধরে যায়। এতে জাহাজটির মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ভোরে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘন্টা পরে এই হামলার ঘটনা ঘটল। ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও তেলের খনিগুলো ধ্বংস করে দেবে। অন্যদিকে ইরানের সম্ভাব্য পারমাণবিক হামলার আশঙ্কায় বিশ্ববাসীকে সতর্ক করে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির সিনিয়র কূটনৈতিক মোহাম্মদ সাফা। প্যাট্রিয়টিক ভিশনের নির্বাহী পরিচালক সাফার অভিযোগ, জাতিসংঘ এমন এক ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে। সোমবার এক পোস্টে পদত্যাগের কথা জানিয়ে যুদ্ধের পক্ষে থাকা ব্যক্তিদের সমালোচনা করে তিনি বলেন, তেহরান কোনো জনশূন্য মরুভূমি নয়। এদিকে ইরান যুদ্ধ অবসানের জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত নিরসনে সরাসরি আলোচনার মধ্যস্থতা করার বিষয়ে পাকিস্তানের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। রবিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, মিশর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে কয়েক ঘন্টার বৈঠক শেষে দাবি করেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সরাসরি আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীরা পূর্ণ সমর্থন জানিয়েছেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তিনি নিজেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করলেও ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 15 দফা পরিকল্পনার জবাব পাঠিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের আরও 2 সদস্য নিহত এবং কয়েকজন আহত হয়েছে। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে, সোমবার অজ্ঞাত উৎস থেকে সৃষ্ট এক বিস্ফোরণে তাদের একটি যানবাহন ধ্বংস হয় এবং 2 ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হয়। এই ঘটনায় আরও 2 শান্তিরক্ষী আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গত 24 ঘন্টার মধ্যে এটি দ্বিতীয় প্রাণহানির ঘটনা। এর আগে গত রবিবার গভীর রাতে ইউনিফিলের অবস্থানে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একজন নিহত এবং আরও 3 জন আহত হয়। ইউনিফিল জানিয়েছে, সোমবারের এই মৃত্যুর ঘটনায় তারা একটি তদন্ত শুরু করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী আজ জানিয়েছে, তারা 2টি ঘটনায় তদন্ত করছে, যাতে ঘটনার প্রকৃত
পরিস্থিতি স্পষ্ট করা যায় এবং সেগুলো হিজবুল্লাহর হামলার কারণে নাকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর কার্যক্রমের ফলে ঘটেছে তা নির্ধারণের জন্য। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়ের লাক্রোয়া এসব অগ্রহণযোগ্য ঘটনাকে কঠোরভাবে নিন্দা জানিয়ে বলেন, শান্তিরক্ষীদের ঝুঁকির মুখে ফেলার এসব কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং স্পেনও এই প্রাণঘাতী হামলার নিন্দা করেছে। অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবানন এবং সংলগ্ন পশ্চিম বেকা অঞ্চলের কিছু এলাকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সেখানকার বেশ কয়েকটি শহর খালি করার সতর্কতা জারি করার পর এই হামলায় অঞ্চলটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণের টায়ার অঞ্চলে একটি সেনা চৌকিতে সরাসরি ইসরায়েলি হামলায় তাদের একজন সৈন্য নিহত হয়েছে। একটি সামরিক সূত্র বার্তা সংস্থা AFP-কে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো সেনা চৌকিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হলো। একই সময়ে নিরাপত্তা সূত্র AFP-কে জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের আরেকটি হামলায় লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 3 সদস্য নিহত হয়েছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে 1200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী আজ জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের 4 জন সেনা নিহত হয়েছেন। গত 2রা মার্চ লেবাননে হামলা শুরু হওয়ার পর অন্তত 10 জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, গত 24 ঘন্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট 43টি হামলা চালিয়েছে। এর মধ্যে লেবাননের ভূখণ্ডের ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীর উপর 26টি হামলা চালানো হয়েছে, আর বাকি 17টি হামলা চালানো হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। ল্যাটিন আমেরিকান দেশ হাইতিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত 70 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। তবে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর দাবি, হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। এলাকাবাসী ও স্থানীয় কর্মকর্তারা জানান, গত 2 দিনে জনবসতি এলাকায় হামলা চালানোর সময় দুর্বৃত্তরা বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। মানবাধিকার সংগঠনের তথ্য অনুসারে সহিংস হামলার কারণে অন্তত 6000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদিকে জাতিসংঘ বলছে, হামলার আশঙ্কায় 2000-এর মতো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,578.75, যা গতকালের চেয়ে শতকরা 1.39 কম। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,720.93, যা গতকালের চেয়ে শতকরা 1.54 কম। আজ 206টি কোম্পানির 2,17,46,069টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 45,02,11,000 টাকারও বেশি। এর মধ্যে 53টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 129টির কমেছে এবং 16টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। US ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 9 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 12 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 16 পয়সা, হংকং ডলার 15 টাকা 46 পয়সা, ইউরো 140 টাকা 75 পয়সা, ব্রিটিশ পাউন্ড 161 টাকা 90 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 30 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 22 পয়সা, UAE দিরহাম 33 টাকা, কুয়েতি দিনার 394 টাকা 85 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা, থাই বাথ 3 টাকা 67 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 75 পয়সা। এবার খেলার খবর। ফুটবল। AFC এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। ভারতের বিপক্ষে ড্র দিয়ে শুরু AFC এশিয়া কাপ বাছাই পর্বে এরপর 2টি হার, একটি ড্র ও একটি জয় বাংলাদেশের। পয়েন্ট টেবিলে হাভিয়ার
কাবরেরার দলের অবস্থান এখন 3 নম্বরে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের আশা আগেই শেষ হয়ে যাওয়ার পর লাল সবুজ বাহিনীদের চোখ এখন পয়েন্ট টেবিলে 2 নম্বরে। 2 লেগের আগের বারের খেলায় 2-1 গোলে জয় পায় সিঙ্গাপুর। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি এসেছিল রাকিব হোসেনের নৈপুণ্যে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকাসমূহের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 46 মিনিট এবং সূর্যাস্ত 6টা 8 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 24 মিনিটে, জোয়ার সকাল 7টা 7 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12টা 45 মিনিটে এবং জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 21